কবিতা বাড়িতে সবাইকে স্বাগত। আজ এক রহস্যে মোড়া রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি আমি। আচ্ছা, আয়নায় তো আমরা সকলেই মুখ দেখি। আমরা আয়নার সামনে যেমন আচরণ করি, আমাদের প্রতিবিম্বটাও ঠিক একই রকম আচরণ করে। তাই তো বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন এক সময় বলেছিলেন, মিরর ইজ মাই বেস্ট ফ্রেন্ড বিকজ when I cry, it never laughs. আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আয়নার ওপারে যে ব্যক্তিটি দাঁড়িয়ে সে কি শুধুমাত্র আপনার ছায়া? আসলে কোনটা যে আসল আর কোনটা যে প্রতিবিম্ব কে বা বলতে পারে? আজকে শুনবেন লেখক অধিরাজ বিশ্বাসের লেখা এক বিখ্যাত গল্প প্রতিবিম্ব। তবে গল্পটি শোনার আগেই বন্ধুদেরকে বলবো, যারা চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো গল্প বা কবিতা এলে সবার আগেই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। সালটা 2016। নিউ মার্কেটের ভিড়ে ঘুরে বাজার করতে করতে হাঁপিয়ে উঠেছিল কৃষ্ণা। একে অসম্ভব গরম আর তার উপর এত ভিড়, এই দুটোর কোনোটাই তার পছন্দের না। আসলে কোথায় উত্তরবঙ্গের ওই রকম রোম্যান্টিক ওয়েদার আর কোথায় কলকাতার এই গরম ওয়েদার, পুরো যেন আকাশ পাতাল পার্থক্য। কিন্তু কিছু বলা যাবে না, কারণ তার চাকরির ব্যাপার। উত্তরবঙ্গের অফিস থেকে কলকাতার অফিসে তাকে প্রমোশন দিয়েই ট্রান্সফার করা হয়েছে, আর তার থাকার জন্য অফিস থেকেই একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে। সেই ফ্ল্যাটটাকে সাজানোর জন্যই আজ কৃষ্ণার এই নিউ মার্কেটে আসা। উত্তরবঙ্গতে থাকতে থাকতেই সে শুনেছিল এমন কোনো জিনিস নেই যে নিউ মার্কেটে কিনতে পাওয়া যায় না। তাই এক সপ্তাহ আগেই অফিসের এক কলিগের সাথে এসে এই মার্কেটটা চিনে গেছিল সে, আর আজ তাই অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছে কেনাকাটার জন্য। নিজের মতো করেই বাজার করছিল কৃষ্ণা। আচমকা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। দোকানে রাখা একটা আয়নার দিকে তার নজর আটকে গেছে, আর মুগ্ধ দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে আছে কৃষ্ণা। আশ্চর্যের বিষয়, এই অল্প সময়ে আয়নাটিও যেন তাকে এক অজানা আকর্ষণে আবদ্ধ করে ফেলেছে। সেই আকর্ষণ কাটিয়ে ওঠার ক্ষমতা কৃষ্ণার নেই, আর সেই আকর্ষণেই কৃষ্ণা একটু একটু করে এগিয়ে গেল দোকানটির দিকে। দোকানটি বেশ পুরানো দেখতে, এমনকি দোকানের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো অনেক দিনের পুরানো। দোকানের মালিক এক নেপালি বৃদ্ধ। সে তখন দোকানটা ঝাড়া পোছা করতেই ব্যস্ত। কৃষ্ণাকে দোকানের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সেই নেপালি বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কী চাই ম্যাডাম? কৃষ্ণার চোখগুলো তখনও সেই আয়নাতেই আটকে আছে। মুখে কিছু না বললেও সে বৃদ্ধকে হাত দিয়ে ইশারা করে দেখালো আয়নাটার দিকে। নেপালি বৃদ্ধটি একবার আয়নাটিকে দেখে নিয়ে কৃষ্ণাকে উদ্দেশ্য করে বলল, আসুন, ভিতরে আসুন। দোকানটার ভিতরে প্রবেশ করল কৃষ্ণা। একটা পুটকা গন্ধতে ভরে আছে ভিতরটা। রুমাল দিয়ে নাকটা চেপে ধরে ওই বৃদ্ধকে কৃষ্ণা জিজ্ঞেস করল, আপনি তো খুব ভালো বাংলা বলেন দেখছি। আমি ছোট থেকেই কলকাতায় আছি, তাই শিখে গেছি। আচ্ছা, ওই আয়নাটার দাম কত? 500। কোনো দরদাম না করেই কৃষ্ণা মন্ত্রমুগ্ধের মতো ব্যাগ থেকে একটা 500 নোট বের করে বৃদ্ধ লোকটির হাতে দিয়ে দিল। নোটটা আসল না নকল দেখে নিয়ে কৃষ্ণাকে উদ্দেশ্য করে বৃদ্ধ লোকটি বলল, 1 মিনিট দাঁড়ান, ওটা নিয়ে আসছি।
এরপর লোকটি একটা টুলের উপর উঠে আয়নাটা নিচে নামিয়ে আনলেন। চমৎকার ডিম্বাকৃতি আয়না, চারপাশে লাল আর কালোর অদ্ভুত নকশা করা বর্ডার। আয়নার উপরে সেই বর্ডারের মাঝে একটা অদ্ভুত দর্শন মূর্তি লাগানো আছে, আর সেই মূর্তিটির চোখে দুটি ছোট্ট পাথর বসানো, যেটিতে তখন সূর্যের আলো পড়ে চিকচিক করছে। এছাড়া মূর্তিটির মুখের দুই কোণা দিয়ে বেরিয়ে আছে দুটো সূচালো দাঁত। মূর্তিটা দেখতে ভয়ঙ্কর হলেও আয়নার গায়ে এত সুন্দর কারুকার্য দেখে মুগ্ধ হয়েছিল কৃষ্ণা। একবার আয়নার বর্ডারের হাত বুলিয়ে নিল সে। তারপর সেটি তাড়াতাড়ি প্যাক করিয়ে দোকানের সামনে থেকে বাড়ি ফেরার জন্য একটা ক্যাব বুক করে নিল কৃষ্ণা। কৃষ্ণা চলে যেতেই নেপালি বৃদ্ধ নিজের মনে মনে বিড়বিড় করে বললেন, যাক, বাঁচা গেল, শয়তান বিদায় হলো। ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে কিনে নিয়ে আসা জিনিসগুলো একে একে বের করলো কৃষ্ণা। ওই জিনিসগুলোর ভিতরে অন্যতম ছিল সেই আয়নাটা, যেটা সে বেডরুমের দেওয়ালে টাঙালো। এই অল্প সময়ের ভিতরে আয়নাটার গায়ের কারুকার্যের ঔজ্জ্বল্য যেন আরও বেড়ে গেছে, আর সেই মূর্তির চোখগুলো আগের মতোই উজ্জ্বল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখিয়ে নিল কৃষ্ণা। মনে মনে নিজেকে প্রশ্ন করল সে, সত্যি কি এত সুন্দর দেখতে থাকে? প্রশ্নের উত্তরে নিজে একবার হেসে উঠল সে। সত্যি এতদিন ধরে এই রকম একটা জিনিস খুঁজছিল সে, যেটা পুরো অ্যান্টিক ড্রেস হবে। লোকেরা দেখবে আর তার চয়েস নিয়ে বলা বলি করবে নিজেদের ভিতর, এইটাই তো সে চায় বরাবর। এরপর বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল সে। আর সারাদিনের ধকলে সে বড়ই ক্লান্ত, তাই কিছুক্ষণের ভিতর সে তলিয়ে গেল গভীর ঘুমে। রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল কৃষ্ণার। তার মনে হচ্ছে ঘরের বাতাসটা অকারণে খুব ভারী হয়ে উঠছে, আর সেই সাথে ঘরের তাপমাত্রা অনেকটা কমে গেছে। বৈশাখ মাসের এই বিশ্রী গরমে এরকম ঠান্ডা ভাব কী করে হলো? বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? খাট থেকে নেমে জানালার পর্দা সরালো কৃষ্ণা। না, বাইরে তো বৃষ্টি হচ্ছে না, এমনকি কোনো হাওয়াও নেই। গাছের পাতাগুলো সব স্থির হয়ে আছে। আচমকায় কৃষ্ণার মনে হলো কেউ যেন বিছানার পাশ দিয়ে আয়নার দিকে সরে গেল। শীত দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল কৃষ্ণার। কিছুক্ষণের ভিতর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার কপালে। ঘরের ভিতর তখন একটা নীল রঙের নাইট বাল্ব জ্বলছে। সেই নীলচে আলোতে কৃষ্ণা দেখল ঘরের ভিতর সে ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। তার মানে একটু আগে সে যেটা দেখেছে সেটা শুধুই তার চোখের ভুল মাত্র। ভয় ভাবটা ততক্ষণে অনেকটা কেটে গেছে কৃষ্ণার। আবার সে প্রস্তুত হচ্ছিল শুতে যেতে, কিন্তু আচমকায় তার চোখ গেল আয়নার দিকে। আয়নাতে তখন কৃষ্ণার প্রতিবিম্ব। নীল রঙের লাইট বাল্বের আলোতে নিজেকে দেখতে একটু অন্যরকম লাগলো কৃষ্ণার, কিন্তু এটা তারই প্রতিবিম্ব সে ব্যাপারে সে নিশ্চিত। কারণ ওই তো প্রতিবিম্বটির গায়ে সেই উত্তর মেয়ে লেখা টি শার্ট, যেটি এখন কৃষ্ণা নিজেও পরে আছে। কৃষ্ণার এবারে নজর পড়ল আয়নার উপরে থাকা মূর্তিটার উপর। নীলচে আলোতে আরও ভয়ঙ্কর লাগছে সেই মূর্তিটিকে, আর সেই মূর্তির দাঁতগুলোতে নজর পড়তেই চমকে উঠল কৃষ্ণা। সেই দাঁতগুলোতে তখন লাল রঙের কিছু লেগে আছে। লাইটটা জ্বালিয়ে দেখা দরকার, এটা মনে করেই
আয়নার পাশে থাকা লাইটের সুইচটা জ্বালাতে যেই হাতটা উঁচু করেছে কৃষ্ণা, অমনি আয়নার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সে। আয়নার প্রতিবিম্বটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই প্রতিবিম্বের হাত দুটো স্থিরভাবে পাশেই রাখা। কিন্তু আয়নার প্রতিবিম্বটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই প্রতিবিম্বের হাত দুটো স্থিরভাবে পাশেই রাখা। কিন্তু কৃষ্ণা তো একটা হাত উপরে তুলেছে সুইচ অন করার জন্য, তাহলে প্রতিবিম্বটি অমন কেন? ভাবতেই শিউরে উঠল সে, আর সাথে সাথেই চিৎকার করে পিছনে সরে আসলো কৃষ্ণা। আয়নার প্রতিবিম্বটি তখনও এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আচমকায় আয়নার প্রতিবিম্বটি হাত বাড়িয়ে দিল সামনের দিকে, যেন এবারে কৃষ্ণাকে সে ছুঁতে চায়। আতঙ্কে থরথর করে কাঁপছে কৃষ্ণা। দুই হাতে মুখ ঢেকে এক ভয়ঙ্কর চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সে। ফ্ল্যাটের অপর চাবিটা থাকতো রেখা মাসির কাছে। রেখা মাসিকে তার অফিসের থেকেই ঠিক করে দিয়েছে কৃষ্ণার ঘরের যাবতীয় কাজ করার জন্য। কৃষ্ণা রাতে দেরি করে ফিরত, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারত না। সেই কারণেই দ্বিতীয় চাবিটা রেখা মাসিকে দিয়ে রেখেছিল সে, যাতে রেখা মাসি সকাল সকাল এসে ঘরের কাজগুলো করতে পারে। সেই দিন সময় মতোই সকালে কাজ করতেই আসলো রেখা মাসি। দরজা খুলে ঘরে ঢুকতেই ভূত দেখার মতো চমকে উঠল রেখা মাসি। দেখল কৃষ্ণা বসে আছে সোফাতে। কৃষ্ণাকে দেখে রেখা মাসি বলে উঠল, কি ব্যাপার দিদিমণি, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছ? উত্তরে কৃষ্ণা কিছুই বলল না, বরং একটু মুচকি হাসল। ওদিকে রেখা মাসি উত্তরের অপেক্ষা না করেই ততক্ষণে ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে, আর নিজেই একতরফা কথা বলে যাচ্ছে কৃষ্ণাকে উদ্দেশ্য করে। কাল রাতে কি ঘুমাওনি দিদিমণি? এত শুকনো লাগছে কেন তোমাকে? ইস, ঘরটা কি কি নোংরা। কথাটা আর শেষ করতে পারল না রেখা মাসি। ততক্ষণে ঘর পরিষ্কার করতে করতে ঢুকে পড়েছিল কৃষ্ণার বেডরুমে, আর সেখানকার দৃশ্য দেখে ভয়ে আর্তনাদ করে উঠলেন তিনি। এ কি দেখছে সে? ঘরের মেঝেতে পড়ে আছে কৃষ্ণা, আর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিল সে? এই কথাটা মাথায় আসতেই তড়িঘড়ি পিছনে ফিরল রেখা মাসি। কিন্তু সেই সোফা তখন ফাঁকা, কেউ নেই সেখানে। রেখা মাসি ততক্ষণে বুঝে গেছে এই বাড়িতে শয়তানের ছায়া পড়েছে, আর সেই শয়তান ইতিমধ্যে তাকে বদ্ধ করে ফেলেছে তার শয়তানি চালে। সেই শয়তানের হাত থেকে বাঁচতে রেখা মাসি ছুটে বেরিয়ে আসতে চাইল সেই ঘর থেকে, কিন্তু পারল না। মুখের সামনেই দরজা বন্ধ হয়ে গেল, আর ঘরের মধ্যে চাপা পড়ে গেল রেখা মাসির চিৎকার। সালটা 2018। ফ্ল্যাটটা মোটেই পছন্দ নয় রাজার, কিন্তু পায়েলের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল কিনতে। আসলে পায়েলের অনেক দিনের শখ ফ্ল্যাটের সাথে একটা সুন্দর বারান্দা থাকবে, আর সেখানে সে একটি সুন্দর দোলনা টাঙাবে। এই ফ্ল্যাটটি সেই দিক দিয়ে একদম উপযুক্ত, কিন্তু রাজার এই ফ্ল্যাটটি একদমই পছন্দ নয়, কারণ ফ্ল্যাটটির বাস্তুদোষ আছে। অনেকেই বাস্তুদোষ বা গুণ বিচার করে বাড়ি বানায় বা কেনে। সেই দিক থেকে বিচার করলে এই বাড়িটির দরজা দক্ষিণ ও পশ্চিমে, তাই বাড়িটির বাস্তুদোষ আছে। রাজা এখনকার সময়ের ছেলে হলেও এইসব সে মানে। রাজা শুনেছিল বাড়ির যদি বাস্তুদোষ থাকে তাহলে পরিবারের নানান বিপদ হয়। প্রথমত পায়েলের প্রবল ইচ্ছা, আর দ্বিতীয়ত কলকাতা শহরের বুকে এত কম দামে ফার্নিচার সমেত ঘর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই এই সব কথা ভেবেই শেষমেশ ফ্ল্যাটটা কিনেছিল রাজা। পায়েল বলেছিল
পুরোহিত ডেকে পুজো দিয়ে নেবে তাহলেই হবে। কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট হওয়া, অফিসের কাজ সামলানো, সব তালে গলে পুজোর ব্যাপারটা ভুলেই গিয়েছিল ওরা দুজনে। ফ্ল্যাটটা খুব সুন্দর, দুটো বড় রুম, সাথে ডাইনিং, কিচেন আর একটা বাথরুম। বাথরুমে আবার একটা বাথটব রয়েছে। এছাড়া পায়েলের পছন্দের সেই বারান্দাটা তো আছেই। পায়েল আর রাজার বেডরুমটাও বেশ বড়। আর যিনি এর আগের মালিক ছিলেন তিনি যেন পায়েলের মনের মতো আসবাব দিয়ে ঘরটাকে সাজিয়েছিলেন। তাই কোনো জিনিস পায়েলকে আর পাল্টাতে হলো না। বেডরুমে খাট, আলমারি ইত্যাদির পাশে শোভা বাড়াচ্ছে দেওয়ালে ঝুলতে থাকা একটা সুন্দর দেখতে ডিম্বাকৃতি আকারের আয়না। আয়নাটির চারপাশে লাল আর কালোর অদ্ভুত নকশা করা বর্ডার। আয়নাটির উপরে একটা অদ্ভুত দর্শন মূর্তি বসানো আছে। মূর্তিটির চোখে আবার পাথর বসানো। দিনের আলোতে চিকচিক করছে চোখ দুটি। আর মূর্তিটির মুখের দুই কোণা দিয়ে বেরিয়ে আছে দুটি সুচালো দাঁত। আদিবাসীরা যে ধরনের মুখোশ বাড়িতে টাঙিয়ে রাখে অনেকটা সেই রকমের সেই মূর্তি। রাজা আপত্তি জানিয়েছিল আয়নাটিকে বেডরুমে রাখা নিয়ে, কিন্তু পায়েল সেই আপত্তি গ্রাহ্য করেনি। আসলে ওরা যেদিন প্রথমে ফ্ল্যাটে এসেছিল সেই দিনই ওই আয়নাটিকে দেখেছিল পায়েল। আর সেই দিন থেকেই সেটির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিল সে। নিজেকে আয়নাতে বারবার করে দেখার পাশাপাশি হাত দিয়ে ছুঁয়ে দেখছিল সে আয়নাটিকে। যতবার নিজেকে ওই আয়নাতে দেখেছে ততবারই তার মনে হয়েছে আয়নার প্রতিবিম্বটা যেন তার থেকেও বেশি সুন্দর দেখতে। ব্যাস এই কারণেই আয়নাটিকে তাদের বেডরুমে রেখে দিয়েছিল পায়েল। কিন্তু সেই দিন পায়েল বুঝতে পারেনি কি চরম ভুল সে করেছে। পায়েল আর রাজা দুজনেই অফিসের কাজে সকালে বেরিয়ে যায় আর ফেরে সেই রাতে। বাড়ির যাবতীয় কাজের জন্য এক মহিলাকে ওরা ঠিক করেছিল, আর সেই মহিলার কাছেই একটা ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল, যাতে ওই মহিলা নিজের মতো সময়ে আসবেন আর কাজ করে বাড়ি ফিরে যাবেন। মহিলাকে একটু অন্য রকমের দেখতে, মুখটা পুরো ফ্যাকাশে, দেখেই মনে হয় শরীরে রক্ত নেই, খুব কম কথা বলে। পায়েল ও রাজা ঘরে থাকাকালীন সময়ে সেই মহিলা যদিও বা আসতো, তাও ওদের সাথে বেশি কথা বলতো না, মাথা নিচু করে কাজ করেই যেত। আর মাঝে মাঝে পায়েল আর রাজার বেডরুমের দিকে তাকিয়ে থাকতো। আজ পায়েলের অফিসে ছুটি থাকলেও রাজা ছুটি নেই, আর আজ আবার ওদের বাড়ির কাজের মহিলা ছুটি নিয়েছে। তাই সকালে উঠেই রান্নাতে ব্যস্ত হয়ে পড়ল পায়েল। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আচমকায় পায়েল বলে বসল, ভাবছি সোমাদিকে ছাড়িয়ে দেব। কেন? তোমাকে পাড়ার খবর দেয় না তাই? ধুস, যত সব। আসলে সোমাদি কেমন যেন, খালি বেডরুমের দিকে তাকিয়ে থাকে। কেন, কোনো বাজে মতলব নেই তো? তোমার যা ভালো লাগে করো, এমনিতেও আমার কথা তো তুমি শোনো না। প্রথম দিনেই তোমার বারণ করেছিলাম, একজন এসে কাজ চাইলো আর তুমি দিয়ে দিলে। বারবার বারণ করেছিলাম ওই দিন, দেখো কী করবে। কথাগুলো বলেই রাজা উঠে পড়ল ব্রেকফাস্ট টেবিল থেকে। তারপর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল অফিসে। আর যাবার আগে বলে গেল, রাতে আমার ফিরতে দেরি হবে, তাই তুমি খেয়ে নিও। পায়েল এগিয়ে এসে রাজার হাতটা চেপে ধরে রাজার চোখে চোখ রাখল আর গলা জড়িয়ে রাজাকে আদর করে গালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা, এবার থেকে সব তোমার কথা শুনব, আর রাগ করো না, সাবধানে যাও। আর রাতে কিন্তু
তোমার জন্য অপেক্ষা করে থাকব। রাজা চলে যেতেই দরজা বন্ধ করে ঘরে চলে এলো পায়েল। সমাধি আসেনি, তাই বিস্তর কাজ তাকে একাই করতে হবে। এখন কিছুক্ষণ সমাধিকে ভালো মন্দ বলে শেষমেশ কাজেই মন দিল পায়েল। রান্না ও ঘরের কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। তারপরে স্নান করে বেডরুমে ঢুকলো পায়েল। ভেজা চুল বেয়ে অল্প জল গড়াচ্ছে তখনও। শরীরে প্রায় অর্ধোন্মুক্ত, শুধু একটা তোয়ালে জড়ানো আছে। সে অবস্থায় আয়নার সামনেই এসে দাঁড়ালো পায়েল। নিজেকে একবার দেখে নিল আয়নাতে। ভেজা চুল, অর্ধোন্মুক্ত বক্ষদেশ, শরীরে বিন্দু বিন্দু জলকণা যেন শরীরের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তুলেছে। নিজের মনে নিজের শরীরে তারিফ করল সে। এরপর আয়নার নিচে থাকা টেবিল থেকে সিঁদুরের কৌটোটার থেকে কিছুটা সিঁদুর হাতে তুলে কপালে দিতে গিয়ে চমকে উঠল সে। আয়নাতে তার প্রতিবিম্বের পেছনে দাঁড়িয়ে সমাধির প্রতিবিম্ব। সমাধি তো আসবে না বলেছিল, তাহলে কেন আসলো? এই কথা ভেবে সাথে সাথে পিছনে ঘুরল পায়েল। কিন্তু আশ্চর্য, পিছনে কেউ নেই। একটা অজানা ভয় মুহূর্তে গ্রাস করলো পায়েলকে। ভয়ে ভয়ে আরেকবার আয়নার দিকে তাকালো পায়েল। না, সে ভুল দেখেনি। আয়নাতে তার প্রতিবিম্বের পিছনে আছে সমাধির প্রতিবিম্ব, আর আয়নাতে এক এক করে ফুটে উঠছে অজস্র মহিলার প্রতিবিম্ব। প্রত্যেকের মুখ ফ্যাকাশে, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে আছে, আর মুখের এক কোণা দিয়ে রক্ত চুইয়ে নামছে। আতঙ্কে আয়নার সামনে থেকে তাড়াতাড়ি সরে আসতে গিয়ে টেবিলে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল পায়েল। আয়নার দিকে চোখ যেতে এসে দেখল আয়না তার প্রতিবিম্বটা অত্যন্ত রাগান্বিতভাবে দুই হাত মুষ্টিবদ্ধ করে আয়নার কাছে ধাক্কা দিচ্ছে, যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে সে। পায়েল কোনো রকম মেঝে থেকে উঠে দৌড়ে ঘরের বাইরে বেরোতে গেল, কিন্তু দরজাটা আচমকায় তার মুখের সামনেই বন্ধ হয়ে গেল। ভয়ে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছে তখনও পায়েল। এমন সময় পায়েল একটা ঘুমানির শব্দ শুনল পিছন থেকে। পিছন ফিরতেই পায়েল দেখল তার সামনে দাঁড়িয়ে এক মহিলা, অবিকল তার মতোই দেখতে, শুধু মুখটা বড্ড ফ্যাকাশে আর চোখগুলো গর্তের ভিতর ঢুকে আছে। দৃশ্য দেখে ওখানেই জ্ঞান হারালো পায়েল। দুপুরের পর থেকে কাজে কিছুতেই মন বসাতে পারছে না রাজা। অফিস রুমে জানালার কাছেই বসে একটা কাক বারবার ডেকে চলেছে। রাজা উঠে গিয়ে অনেকবার সেটিকে তাড়িয়েছে। সাময়িক সময়ের জন্য সেটি উড়ে গেলেও কিছুক্ষণ পর সেটি আবার এসে বসে সেই জানালায়। তখন থেকেই রাজার মনে কুডাক দিচ্ছিল। এরপর পায়েল ফোন না ধরাতেই রাজা আরও বেশি ভয় পেয়ে গেল। দুপুরের পর থেকে সে অনেকবার ফোন করেছে পায়েলকে, কিন্তু পায়েলের উত্তর সে পায়নি। এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামছে, তাই আর দেরি না করে অফিস থেকে শরীরের দোহাই দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাজা। ফ্ল্যাটটা অন্য দিনের থেকে আজ বড্ড শান্ত, কোথাও কোনো কোলাহল নেই। রাজা দেখল ঘরের দরজাটা বন্ধ। কয়েকবার বেল বাজালো রাজা, কিন্তু এতবার কলিং বেল বাজানোর পরেও কেউ দরজাটা খুলল না। তখন বাধ্য হয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলে ঘরে ঢুকল সে। ঘরের ভিতরটা কুটকুটি অন্ধকার। হাত বাড়িয়েই ঘরের আলো জ্বালাতেই চমকে উঠল রাজা। দেখে ডাইনিংয়ের সোফাতে হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছে পায়েল। রাজা একটু রেগেই পায়েলকে জিজ্ঞেস করল, কি ব্যাপার? আলো জ্বালাওনি, ফোন ধরছো না, কি হয়েছে তোমার? কোনো উত্তর দিল না পায়েল।
বরং একটু সময়ের জন্য মুখটা বের করলো হাঁটুর ফাঁক থেকে। তারপর আবার যেই কি সেই। কিন্তু ওইটুকু সময়েই রাজা দেখল পায়েলের মুখটা বড্ড ফ্যাকাশে লাগছে এই বেলা। এছাড়া চোখের নিচে বিস্তর কালি জমেছে। কিন্তু ওই বেলা তো এরকম দেখায়নি পায়েলকে। হঠাৎ এক বেলার ভিতর কি হলো তার? এইসব প্রশ্নই মাথার ভিতর ঘুরছিল রাজা। তাই সে ঠিক করলো অফিসের ব্যাগটা বেডরুমে রেখে তারপর পায়েলের কাছে গিয়ে বসবে। সেই মতো রাজা পায়েলকে বলল, দাঁড়াও, ব্যাগটা রেখে আসি। ডাইনিংয়ের আলোটায় গিয়ে পড়েছে বেডরুমের মেঝেতে। রাজা যেই ব্যাগ রাখতে বেডরুমে ঢুকলো, অমনি তার সারা শরীর কেঁপে উঠল। একটা ঠান্ডা স্রোত শির দ্বারা বেয়ে নিচে নেমে এলো। হালকা আলোতে রাজা দেখল তোয়ালে জড়ানো অবস্থায় মেঝে দিয়ে পড়ে আছে পায়েল। মুখের এক কোণা দিয়ে ছুঁয়ে পড়ছে রক্ত। পায়েল যদি এখানে পড়ে থাকে, তাহলে ডাইনিংয়ে বসে আছে কে? এই কথাটা মাথায় আসতেই সাথে সাথে পিছনে ফিরল রাজা। পিছন ফিরতেই চমকে উঠে কয়েক হাত পিছিয়ে আসলো, কারণ সে দেখল তার সামনে দাঁড়িয়ে এক মহিলা, যাকে অবিকল পায়েলের মতোই দেখতে, শুধু মুখটা খুব ফ্যাকাশে। আচমকায় সামনে দাঁড়ালো মহিলা, হাত বাড়িয়ে দিল রাজার গলার উদ্দেশ্যে, আর ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল রাজার চোখের সামনে। সালটা 1940। সেই সময় কুচবিহারের এক গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন এক তান্ত্রিক, যার নাম উমানাথ তান্ত্রিক। উমানাথ তন্ত্র সাধনা ও অলৌকিক ক্ষমতাতে বিশেষ পারদর্শী ছিল। সেই অলৌকিক ক্ষমতার বলেই সেই সময় গ্রামের মানুষদের কিছু অসাধ্য কাজ সে সাধন করতে লাগলো। যথারীতি খবর পৌঁছালো রাজার কাছে। রাজাও তান্ত্রিকের কাজ দেখে খুব প্রসন্ন হলেন, আর তাকে তন্ত্র সাধনার জন্য এক মহল উপহার হিসেবে দিয়ে দিলেন। মহারাজের প্রিয় এই উমানাথ প্রকৃতপক্ষে ছিল অত্যন্ত লোভী ও কামুক। গ্রামের মেয়েদের দিকে ছিল তার কুনজর। সেই কুনজর থেকে বাদ যায়নি অনিতাও। গ্রামের এক প্রধানের মেয়ে ছিল এই অনিতা। সেই প্রধানের বাড়িতে এক রাতে নিমন্ত্রণ ছিল উমানাথের, আর সেখানেই সে প্রথম দেখেছিল অনিতাকে। প্রথমবার দেখা মাত্রই তার সৌন্দর্যে মোহিত হয়ে যায় উমানাথ। তার মনে জেগে ওঠে অনিতাকে ভোগ করার কামনা। কিন্তু গ্রামের প্রধানের মেয়েকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়াটা ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যাবে। তাই উমানাথ এর উপায় খুঁজতে শুরু করে দিল। উমানাথ নিজেও জানতো না সুযোগটা এত তাড়াতাড়ি তার কাছে চলে আসবে। একদিন সকালে সেই প্রধান স্বয়ং এসে উপস্থিত হলো উমানাথের বাড়িতে। সাথে নিয়ে এসেছে মেয়ের জন্মকুণ্ডলী। মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তাই বাপ হিসেবে একবার জন্মকুণ্ডলী পরখ করে নেওয়া ভালো মনে করেছেন শিবপ্রধান। উমানাথ দেখল এটাই সুযোগ। সে অনিতার কুণ্ডলী দেখে প্রধানকে বলল, কিছু মনে করবেন না, আপনার মেয়ের কুণ্ডলীতে কালযোগ আছে। সেটা কি তান্ত্রিক ঠাকুর? বিয়ের 1 মাস পরেই আপনার মেয়ে তার স্বামীকে হারাবে। সে আপনি যে ছেলের সাথেই তার বিয়ে দিন। আপনি কিছু করুন তান্ত্রিক ঠাকুর, এটা বিধাতার লিখন, আমি কি খণ্ডাতে পারবো? তবে তবে কি? একটা উপায় আছে। আমাকে একটা সাধনা করতে হবে সেই জন্য। তবে সেই সাধনার সময় আপনার মেয়েকে সেই দিনগুলো আমার মহলেই থাকতে হবে। সাধনার সময় তার প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাই হবে তান্ত্রিক ঠাকুর। সেই সাধনার সময় কিন্তু 3 মাস। সেই সময়কালে কেউ কিন্তু তার সাথে দেখা করতে পারবেন না। বাড়ি গিয়ে ভেবে দেখুন আপনার রাজি কি না। বাড়ি গিয়ে ভাবার কিছু নেই, আমরা রাজি।
কাল আমার মেয়েকে নিয়ে আসবো আপনার কাছে। কথাটা শুনে তান্ত্রিকের মুখে এক শয়তানের হাসি খেলে গেল। সে ঠিক করে নিল এই 3 মাস সে অনিতাকে সম্পূর্ণ ভোগ করবে, আর তারপর জানাজানি হওয়ার আগেই গ্রাম ছেড়ে চলে যাবে। পরের দিন সকালেই প্রধান এসে অনিতাকে দিয়ে গেল উমানাথের কাছে। অনিতা অনেক আপত্তি করেছিল সেখানে থাকতে, কিন্তু প্রধান সেই আপত্তিকে কর্ণপাত করেনি। এদিকে উমানাথ ছিল অত্যন্ত বিচক্ষণ। সে বুঝে গিয়েছিল অনিতা তাকে সন্দেহ করছে, তাই প্রথম কয়েকটা দিন সে সাধনার নাটক করে গেল। তারপর সুযোগ দেখে একদিন অনিতাকে বিয়ের প্রস্তাব দিল সে। কিন্তু অনিতা সেই প্রস্তাবে রাজি হলো না, বরং গোটা গ্রামে উমানাথের ভালো মানুষের মুখোশ খুলে দেওয়ার ভয় দেখাতেই থাকলো। উমানাথ এরপর নিজেকে আর সামলে রাখতে পারল না। প্রচণ্ড ক্রোধ ও কামনার বাসনা নিয়ে অনিতার উপর ঝাঁপিয়ে পড়ল বন্য জন্তুর মতো। আর তারপর সারা রাত ধরে উমানাথ শারীরিক নির্যাতন চালালো অনিতার উপর। শুধু সেই রাত নয়, এরপর থেকে রোজ রাতে চলত অনিতার উপর অত্যাচার। কখনো গরম শিক দিয়ে তার সারা শরীরে ছ্যাঁকা দেওয়া হতো, আবার কখনো তার উপর বেত্রাঘাত হতো। কয়েকদিন পর অনিতা আর অত্যাচার সহ্য করতে না পেরে মারা গেল। কিন্তু তান্ত্রিকের অনিতাকে পাওয়ার বাসনা এতটাই ছিল যে সে অনিতা সর্বক্ষণ দেখবে বলে তার আত্মাকে একটা আয়নাতেই বন্দি করে ফেলল। আর সেই সাথে উমানাথ নিজেও ঠিক করলো অনিতার আত্মার রক্ষক হিসেবে নিজের আত্মাকেও সেই আয়নায় বন্দি করে রাখবে। সেই মতো দীর্ঘ 1 মাস ধরে সাধনা করলো উমানাথ। আর সাধনার শেষ দিন সে নিজের আত্মাকে তার শরীর থেকে বাইরে বের করে নিয়ে এসে বন্দি করলো আয়নাতে। তারপর থেকে আজও সেই আয়নায় বন্দি উমানাথের আত্মা। তবে এখনও কোনো সুন্দরী রমণীর ছোঁয়া পেলে তার আত্মা জেগে ওঠে সেই রমণীকে ভোগ করার কামনায়। সালটা 2020। মিঠি আর সুমন এসেছে আজ একটা নতুন ফ্ল্যাট দেখতে। সুমনের কলকাতার অফিসের সামনেই এই ফ্ল্যাট। রোজ চন্দননগর থেকে কলকাতার ডেইলি প্যাসেঞ্জারি করে সে আর পারছিল না, তাই বাধ্য হয়েই ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে তাকে। অফিসের অনেক কলিগের কাছেই শুনেছিল এই ফ্ল্যাটটা নাকি সুবিধার না। এর আগেই 2টি পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এই বাড়ি থেকে। কিন্তু ফ্ল্যাটটা এতটাই সুন্দর দেখতে আর আসবাব সমেত ভাড়াও এত কম যে সুমন ওইসব কথায় কান না দিয়ে ফ্ল্যাটটা ভাড়াতে নিতে রাজি হয়ে গেল। ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছিল মিঠি। রুমগুলো বেশ বড় আর আসবাবগুলো খুব দামি। 2টি রুমের ভিতর একটি রুম বেশ বড়, সম্ভবত ওটাই বেডরুম। সেই রুমটার সাথেই আবার অ্যাটাচ একটা বারান্দা রয়েছে। এছাড়া রান্নাঘর, ডাইনিং, প্রতিটা ঘরেই সুন্দর করে গোছানো। বারান্দায় ঘুরতে ঘুরতে আচমকায় মিঠির চোখ গেল একটা ছোট্ট রুমের দিকে। রুমটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে সেটা স্টোর রুম। স্টোর রুমের দরজাটা একটু ফাঁক হয়েই আছে, আর সেই ফাঁক দিয়ে ভিতরে তাকালো মিঠি। অনেক পুরনো আসবাবের পাশাপাশি একটা ডিম্বাকৃতি আয়না সেখানে পড়ে থাকতে দেখলো মিঠি। আয়নাটার চারপাশে লাল আর কালোর অদ্ভুত নকশা করা বর্ডার, আর আয়নার উপরে সেই বর্ডারের মাঝে একটা অদ্ভুত দর্শন মূর্তি লাগানো আছে। আয়নাটা এতটাই পছন্দ হলো মিঠির যে সে স্টোর রুম থেকে আয়নাটা বের করে নিয়ে আসলো সুমনের কাছে। সুমনের সামনে আয়নাটা রেখে মিঠি বলল, দেখো কি সুন্দর আয়নাটা, এটা কিন্তু বেডরুমে রাখবো। তোমার পছন্দ হয়েছে তো এই রুম ফ্ল্যাটটা? হ্যাঁ, কবে আসবো আমরা এখানে? যত তাড়াতাড়ি পারবো চলে আসবো।
তখন তোমার যা পছন্দ হবে সেটাই তুমি বেডরুমে রেখো, আর নিজের মতো করে ঘর গুছিও। আমার পারমিশন নিতে হবে না। এখন চলো, চন্দননগর ফিরতে হবে আমাদের। দেরি করলে কিন্তু রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। মিঠি আয়নাটা বেডরুমের খাটের উপর রেখে সুমনের হাত ধরে বেরিয়ে আসলো ঘর থেকে। কিন্তু দুর্ভাগ্য যদি ঠিক সেই সময়ে তারা একবার পেছনে ফিরে আয়নাটাকে দেখত, তাহলে দেখতে পেত আয়নার বর্ডারের গায়ে থাকা সেই মূর্তিটার চোখ দুটো থেকে একটা আলো ঠিকরে বেরোচ্ছে। আসলে আয়নার শয়তানটা আবার জেগে উঠেছে মিঠির হাতের ছোঁয়া পেয়ে। জানি না এরপর কি হবে মিঠির সাথে। এই জগৎ সংসারে এমন কিছু ঘটনা ঘটে যা আজও রহস্যে ঘেরা, যে রহস্যের কখনো শেষ হয় না। জানি না মিঠির পর আবার কার হাতে ছোঁয়া পেয়ে সেই শয়তান জেগে উঠবে।